ঠাকুর, মা, স্বামীজি ও ভগিনী নিবেদিতাকে আমার শ্রদ্ধা, ভক্তি ও প্রণাম। মঞ্চে উপবিষ্ট অধ্যক্ষ মহারাজ, তাকে আমার শ্রদ্ধা ও প্রণাম। সমস্ত ভক্তবৃন্দকে আমার অত্যন্ত আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও শ্রদ্ধা। আমি 3 দিনের অনুষ্ঠানের একদম আজকে তৃতীয় দিনে এসেছি। সবটা অভিজ্ঞতা আমি পাইনি, কিন্তু আজকেই আমার যা ইমপ্রেশন তৈরি হলো, তাতে আমি ভীষণভাবে মুগ্ধ এবং আপ্লুত। এটা মহারাজের একটা ক্যারিশমা যে এতগুলো মানুষকে একদম সাইলেন্ট করে রেখেছেন। আমি যে প্রফেশনে আছি, আমার মনে হয় যে সাইকোলজির সঙ্গে অ্যাস্ট্রোলজির একটা খুব ক্লোজ সম্পর্ক আছে। ক্লাস নিতে আমরা যেমন ডাক্তার ছিলাম, আমরা শিক্ষকও ছিলাম। ছাত্রদের অ্যাটেনশান অনেকক্ষণ ধরে রাখা ভীষণ কঠিন ছিল। আমরা সেই জন্য সবসময় চেষ্টা করতাম কত কম কথায় কত বেশি কথা বলা যায়, কারণ যখনই আপনি আপনার লেকচার দীর্ঘায়িত করবেন তখনই মনোসংযোগ চলে যাবে। কিন্তু এত সবের পরেও এই 3 দিনের শেষ পর্বে এসেও আমি দেখলাম যে আমি বলবো আপনার কাছে আমরা সবাই আজকে অন্তত ছাত্রছাত্রীর মতোই। তো সেখানে প্রত্যেক ছাত্রছাত্রী একদম নীরবে আপনার শেষ কথাটুকুও, শেষ রসটুকুও আস্বাদ করছেন একদম নীরবে। এটাই বোধহয় আপনার এই সোশ্যাল বা ধর্মীয় যে রিট্রিট ছিল আর কি, সেটার একটা বিরাট পাওয়া। কারণ এটার যদি ইন ট্রু সেন্স আমরা যাই, রিট্রিট মানে কি পিছু হটা তো সবসময় নেগেটিভ নয়, এর প্রচণ্ড পজিটিভ দিক আছে। যুদ্ধে আমি দেখছি যে অপোজিট পার্টি অত্যন্ত শক্ত, স্ট্রং। আমি হেরে যাব, আমি পিছিয়ে এসে আমি আরও অর্গানাইজ করলাম নিজেকে, আমি নিজেকে আরও বেশি রিজুভেন্টেড করলাম। পরীক্ষায় দেখছি যে প্রায় শেষ হয়ে যাচ্ছি এক্সামিনারের কাছে, আমরা দেখতাম, আমি টেকনিক্যালি চেষ্টা করতাম কোশ্চেনটাকে একটু ডিস্ট্র্যাক্ট করে নিজে যেটাতে আমি পারদর্শী শিক্ষককে সেই পথে গাইড করার, যাতে আমি আমার জায়গাতে স্ট্যান্ড করতে পারি, তা নাহলে তো আমি ফেল করে যাব। দিয়ে তারপরে শেষকালে শিক্ষকের কাছ থেকে বাহবা পাওয়া, বাহ তুমি তো খুব সুন্দর, তোমার তো 2টো আর্ট আছে দেখলাম, একটা নিজেকে তুমি কীরকম করে প্রোটেক্ট করতে হয় জানো, আর দ্বিতীয় হচ্ছে তুমি তো দেখলাম সাবজেক্টটাও খুব ভালো জানো, কিন্তু প্রথমে বোধহয় আমি যে প্রশ্নটা করেছিলাম সেটাতে বোধহয় তুমি একটু কম ছিলে। কাজে শিক্ষকেরও আমার সম্বন্ধে অ্যাসেসমেন্ট হয়ে গেল, আর আমিও কিন্তু আমাকে বুঝিয়ে দিলাম যে আমি একদম মূর্খ নই। তো এখানেও প্রত্যেকেই আর কি, অরিজিনালি যেখানে রিট্রিট কথাটা এসেছিলো সেখানে এই যুদ্ধ থেকেই ব্যাপারটা এসেছিলো, কিন্তু এটা যে একটা ধর্মীয় অ্যাপ্লিকেশান আছে। অনেকজন মিলে আমরা এই যে বসে একটা ঠাকুরের সম্বন্ধে আলোচনা করলাম নীরবে, মায়াবতীদের মতন জায়গাতে, জঙ্গলে যেখানে বাঘ আনাগোনা করতো, সেখানে স্বামীজি গিয়ে বসে ধ্যান করতেন। এগুলো তো পজিটিভ দিক আছে। কাজে আমি বোধহয় সময়ের কাছাকাছি চলে আসছি। আমি আমার শেষটুকু শেষ করব একটা আমার রবীন্দ্রনাথের ছোট্ট গান দিয়ে। ধায় যেন মোর সকল ভালোবাসা প্রভু, তোমার পানে, তোমার পানে, তোমার প্রাণে। যায় যেন মোর গভীর ভালোবাসা প্রভু, তোমার কানে, তোমার কানে, তোমার কানে। চিত্ত মম যখন যেথা থাকে, সাড়া যেন দেয় সে তোমার ডাকে। যত বাধা সব টুটে যায় যেন প্রভু, তোমার টানে, তোমার টানে, তোমার টানে।
বাহিরের এই ভিক্ষা ভরা থালি এবার যেন নিঃশেষে হয় খালি। অন্তর মোর গোপনে যায় ভরে প্রভু তোমার দানে, তোমার দানে, তোমার দানে। হে বন্ধু মোর, হে অন্তরতর, এ জীবনে যা কিছু সুন্দর সকলই আজ বেজে উঠুক সুরে প্রভু তোমার গানে, তোমার গানে, তোমার গানে। ধায় যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার প্রাণে। শ্রদ্ধা, ভক্তি, নমস্কার, প্রণাম মহারাজ। ঠাকুর, মা, স্বামীজি, ভগিনী নিবেদিতা চরণে প্রণাম নিবেদন করে আমার মতামত ব্যক্ত করছি। আমি অনুপম পট্টনায়ক। তো এই 3 দিনের যে রিট্রিট, যেটা বুদ্ধ পূর্ণিমার দিন 23 তারিখে শুরু হয়েছিল, তো সেটার উদ্বোধনী সেশনেই কিন্তু বুঝতে পেরেছিলাম যে অনুষ্ঠান বা এই ক্যাম্প খুব উঁচু মানের হতে চলেছে। এবং আজকে এই শেষ অধিবেশনে আমার বলতে এতটুকু দ্বিধা নেই যে সেই ভাবনাটা একদম ঠিক ছিল। যেমন আমরা অনেক সময় একটা বইয়ের এক পাতা পড়ে বুঝতে পারি যে বইটা খুব ভালো হবে, খুব, তো সেরকমই এই এই যে ক্যাম্প, এই রিট্রিট, সেটা কিন্তু খুবই, মানে এর জন্য যথেষ্ট চিন্তাভাবনা, যথেষ্ট পরিকল্পনা দিয়ে সমস্ত অনুষ্ঠান সূচিটা নির্মিত হয়েছে। সেটা একদম মানে বোঝা যাচ্ছে পরিষ্কার। সেই জন্য উদ্যোক্তাদের আমার আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা যে এইরকম একটা সুচিন্তিত এবং সুদূর প্রসারী একটা রিট্রিটের আমি অংশ হতে পেরে নিজেকে সত্যি সৌভাগ্যবান মনে করছি। আরেকটা জিনিস যেটা বলার, যে যেটা পরিতোষবাবু বলছিলেন, যে একটু হালকা ছলে বলছি, যে ত্রিতাপ থেকে প্রহ্লাদ জিজ্ঞাসা, ত্রিতাপ থেকে কিভাবে উদ্ধার পাবো, মহারাজজি সেই উত্তরটা বললেন। তো আমরা এখন ওই সমতলের তাপ থেকে, উত্তাপ থেকে উদ্ধার পেলাম সত্যি এই কয়েকদিন দার্জিলিংয়ের এই মনোরম পরিবেশে। কিন্তু এই 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 রায়ভিলা, যেটা নিবেদিতা আর পদধূলি ধন্য, তো একটা তীর্থস্থান, সেই স্থানের তো একটা মহিমা রয়েছে। সেখানে আমরা হিমালয়ের কোলে নির্জনবাস সুযোগ পেলাম এবং এই 3 দিন একটা মোটামুটি ভীষণভাবে আধ্যাত্মিক একটা প্রবাহের মধ্যে কাটালাম। আরেকটা জিনিস যেটা দেখি বিভিন্ন অনুষ্ঠানে, সঞ্চালক বা সঞ্চালিকাদের অনুরোধ করতে হয় আপনারা মোবাইল ফোনটি অফ রাখবেন, সেটা কিন্তু এখানে একবারও বলতে হননি। খালি মহারাজ একবার বলেছিলেন, এবং যেটুকু বেঁচেছে সেটা খুবই মানে নগণ্য, সেটাকে উপেক্ষা করাই যায়। তো সেটা বুঝিয়ে দেয় যে আমরা যারা যারা অংশগ্রহণকারী তারা কতটা প্রস্তুত, মানসিকভাবে প্রস্তুত হয়ে এসেছেন, না হলে এটা হয় না। আরেকটা জিনিস যেটা ভালো লাগলো, যে সবাইকে অনেক বই উপহার দেওয়া হলো। এটা বোধহয় এই জন্যই যে আমরা শুধু এখানে বক্তৃতার সময়টুকু ছাড়াও বাকি সময়টুকু ওই বইগুলো পড়ব বা চিন্তা করব,
বা তার মধ্যে রয়েছে গীতা, যেটা তো আমরা সারা দিনই সারা বৎসর পড়তে পারি, তো সেগুলো নিশ্চয়ই কাজে লাগবে। আরেকটা জিনিস যেটা শুনলাম, যে এটা আমাদের নিবেদিতা পাঠচক্র আয়োজিত তৃতীয় রিট্রিট, এবং প্রত্যেকটা রিট্রিট বিভিন্ন বিভিন্ন থিমের ওপরে, যেটা এবারে থিম হয়েছে ভক্তিযোগ, এবং ভক্তিযোগ সম্পর্কিত নানা বিষয়ের নিয়ে আলোচনা হলো। নারদীয় ভক্তিসূত্র, বা হনুমানের ভক্তি, দাস্য ভক্তি, বা স্বামীজির ভক্তিযোগ, তার বিভিন্ন অধ্যায়, গীতাতে দ্বাদশ অধ্যায় যেখানে ভক্তিযোগ আলোচিত হয়েছে। এছাড়াও বিভিন্ন কথামৃতে যে সমস্ত গল্প ভক্তি নিয়ে রয়েছে, সমস্ত কিছু নানান দিক থেকে এটা ছোঁয়ার চেষ্টা করা হয়েছে এই থিমটাকে, সেটা একটা ভালো লাগলো। আর একটা জিনিস আমি শুনছিলাম যে হালকাভাবে, যে বোধহয় আগামী দিনেও একটা এই ধরনের অন্য কোনো একটা থিম নিয়ে আলোচনা হতে চলেছে, সেটা হয়তো মহারাজজি পরে বলবেন আগামী কোনো সময়। এইটা একটা ব্যাপার। আরেকটা যেটা একটা ব্যাপার, যে সাধারণত এই ধরনের যে ক্যাম্প বা রিট্রিটগুলো হয়, সেটা একটু শর্ট টার্ম ভিশনে হলো, যে যারা অংশগ্রহণকারী তাদের কিছুটা আধ্যাত্মিক উন্নতি বা কিছুটা, তো এখানে কিন্তু মহারাজজি যেটা করছেন সেটা একটা লং টার্ম একটা পরিকল্পনার অঙ্গ, যে অংশগ্রহণকারীরা মোটামুটিভাবে সববারেই একই থাকছে, হয়তো কিছু প্লাস মাইনাস হচ্ছে। তো এবং তিনি কিন্তু আমাদের একটা দীর্ঘমেয়াদী যাতে আধ্যাত্মিক দিক থেকে উন্নতি হয় সেইটা চেষ্টা করছেন, সেটা বুঝতে পারছি। এবং নিশ্চয়ই আমরা প্রত্যেকেই সেইভাবে সমৃদ্ধ হচ্ছি বা এগিয়ে যাব ঠাকুরের আশীর্বাদে, মায়ের আশীর্বাদে, স্বামীজি ভগিনী নিবেদিতার আশীর্বাদে আর মহারাজের উৎসাহে। এই বলে আমার বক্তব্য শেষ করছি, আমার মতামত শেষ করছি। প্রথমেই আমি যাদের অশেষ কৃপায় এই সুন্দর অনুষ্ঠানে আমাদের সংঘ থেকে আমরা আসতে পেরেছি, সেই দিব্যত্রয়ী পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ, শ্রী শ্রী মা ও যুগনায়ক বিবেকানন্দের চরণে আমার ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ প্রণাম জানাচ্ছি। আমি শিলিগুড়ি সারদা সংঘের পক্ষ থেকে সঙ্গীতা নন্দী এই স্পিরিচুয়াল রিট্রিটের অভিজ্ঞতা সম্পর্কে কিছু বলার জন্য সুযোগ পেয়েছি, সেজন্য আমি খুব ধন্য। আমার এরকম কোনো অভিজ্ঞতা কোনো দিনই ছিল না, আর আমি একদম সুবক্তাও নই, আর বলার অভিজ্ঞতাও একদম নেই। আমি যেটুকুনি বলবো, আমার আগে যিনি বলে গেছেন, টেকনিক্যাল দিক দিয়ে অনুপম পট্টনায়ক মহাশয়ের কথা আমি অনুভব করতে পারছি, সেটা আমারও অনুভব, কিন্তু আমি হয়তো ওরকমভাবে গুছিয়ে বলতে পারবো না। যাই হোক, মঞ্চে উপবিষ্ট মহারাজ স্বামী মহাতপানন্দ মহারাজজিকে আমার ভক্তিপূর্ণ প্রণাম। এই আশ্রমের অন্যান্য মহারাজগণ ও ব্রহ্মচারীদেরও আমার প্রণাম জানাচ্ছি। আজ এখানে উপস্থিত জ্ঞানী গুণী ভক্তমণ্ডলীকেও আমার শ্রদ্ধা ও নমস্কার। দার্জিলিং রামকৃষ্ণ মিশনে আমাদের সংঘের সবারই আসার ইচ্ছা বহুদিনের। যখন আমরা বিশ্বরূপ মহারাজের অনুপ্রেরণায় শিলিগুড়ি কারেকশনাল হোমে কাজ করছি, তখন মহারাজজি আমাদের এখানে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু এতদিনে আমরা এখানে আসতে পেরেছি এই নিবেদিতা পাঠচক্রের এই অনুষ্ঠান এবং মহাতাপানন্দজির অনুপ্রেরণায় আজকে এখানে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আমরা নিজেদের খুব আপ্লুত হয়ে গেছি আমরা। তবে আমরা এখানে আসার আগে খুব চিন্তার মধ্যে ছিলাম যে আমরা কী করে যাব, সে বিষয়ে পরিতোষ দা এবং সময়ে সময়ে তাপস রায় এবং সুতপাদির সঙ্গে আমরা যোগাযোগ করে অনেকটা নিজেদের চিন্তামুক্ত হয়েছি। যাই হোক, আমন্ত্রণ গ্রহণ করার পর আমাদের কাছে 9টি গানের টাস্ক পাঠিয়ে দেওয়া হয়েছিল।
আমরা তো এরকম রিট্রিটে কোনো দিন আসিনি, তো আমরা বুঝতে পারলাম যে কিছু আমাদের করতে হবে আর কি। তো আমাদের এরকম শিবিরে আসার অভিজ্ঞতা নেই, তাই আমরা শুধু চাইলাম যে আমাদের যেইটুকুনি টাস্ক দিয়েছে আমরা সেইটুকুনি যাতে খুব ভালোভাবে করতে পারি, এর জন্য আমরা নিজেদের প্রস্তুত করতে লাগলাম। এখানে এসে প্রথম দিনে আমরা অভিভূত হয়ে গেলাম, মানে সবার এত সুন্দর আতিথেয়তায় আমরা মুগ্ধ হয়ে গেলাম যে মহারাজজি এবং এখানকার সমস্ত মানে যেসব ভাইরা আছেন তারাও আমাদের সঙ্গে মানে এত সহযোগিতা করলেন। আমরা এটা হলো আলাদা দিক। এবারে শুরু হলো আমাদের আধ্যাত্মিক শিক্ষা ও শুদ্ধিকরণ। এই বিষয়ভিত্তিক ক্লাস আমরা তো বহুদিন করিনি, কারণ কলেজ ছাড়ার পরে আমাদের কোনো বিষয়ভিত্তিক কোনো মানে শেখার জায়গা ছিল না, আমরা খালি সংসারে নিয়েই ব্যস্ত ছিলাম। এই বিষয়ভিত্তিক ক্লাসগুলো করলাম, আমাদের নতুন অভিজ্ঞতা হলো। মহারাজের এই অসাধারণ ব্যাখ্যা এবং অন্যান্যদের যে বিষয়ভিত্তিক নানা বক্তৃতায় আমরা ঋদ্ধ হয়েছি। কিছুটা হয়তো আত্মস্থ করতে পেরেছি, আবার কিছুটা আমাদের বোধের বাইরেও গেছে। এর জন্য আমাদের তো আরও পড়াশোনা করতে হবে, সেটা আমরা বুঝতে পারলাম। মহারাজের কাছ থেকে আমাদের আরও শেখার আকাঙ্ক্ষা রইল। এই 3 দিনে আমরা অনেক গান শুনলাম। সবার এই ঐকান্তিক যে নিবেদন, সেটাও আমাদের মনকে খুব ছুঁয়ে গেছে। আমরা কতটুকু কি করতে পেরেছি তা আমরা জানি না, সেটা হয়তো আপনারাই বলবেন। আবার হয়তো আপনাদের সাথে আমরা এরকমভাবে কখনো মিলিত হতে পারবো, এই আশা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আর হ্যাঁ, মহারাজের কাছ থেকে যে উপহার পেয়েছি, এইমাত্র অনুপম স্যার বললেন যে বইগুলো, সেগুলো পেয়ে আমরা মানে এত খুশি হয়েছি, আমরা পড়ার চেষ্টা করছি। এরপরে হয়তো সেই বইগুলো পড়ে আমরা নিজেদের আরও উন্নত করতে পারবো। নমস্কার। ঠাকুরমা, স্বামীজি, ভগ্নী নিবেদিতা, সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে এবং মঞ্চে উপস্থিত মহারাজকে আমার প্রণাম জানিয়ে, আমাকে কিছু মতামত মহারাজ বলেছেন বলার জন্য, কিন্তু আমি তো ওইভাবে কোনো রকম প্রস্তুতি নেইনি। আর এখানে এসেই শুনলাম কালকে যে মতামতের একটা ব্যাপার আছে। ঠিক আছে, তবুও বলছি, আমি যেটুকু বলতে পারবো আমি বলছি। তো 3 দিনের এই আধ্যাত্মিক শিবিরে এত আনন্দ পেয়েছি। সমস্ত মানে ভক্তদের কাছ থেকে যে সুন্দর আমরা বক্তৃতা শুনেছি, গান শুনেছি, মহারাজের বক্তৃতা শুনেছি, সেগুলো সত্যি মনোমুগ্ধ করার মতো এবং অন্তরে বসিয়ে নেওয়ার মতো। যেগুলো আমাদের প্রাপ্য আমরা ছিল, কিন্তু আমরা এতদিন বুঝতেই পারিনি যে আমাদের কি বলতে হবে, কি করতে হবে, কোথায় যেতে হবে। তো 2 মাস আগে যখন একটা অনুষ্ঠানে যাই, পরিতোষ সেখানে ছিল, সেখানে আমাদেরকে আমি একটু কানে শুনতে পেলাম যে সবাই দার্জিলিংয়ে যাচ্ছে, ওখানে একটা প্রোগ্রাম হবে। তো আমিও ওকে বলেছিলাম পরিতোষকে, পরিতোষ আমরাও যেতে পারি? তখন পরিতোষ বলল যে হ্যাঁ ঠিক আছে, মহারাজকে জানাবো। তাই মহারাজ, উনি ফেব্রুয়ারির শেষের দিকের কথা, তো মহারাজকে জানানোর পর উনিও আমাদের মানে এখানে পার্টিসিপেট করার জন্য উনি আমাদেরকে রায় দিয়েছেন। সেই কারণে মহারাজকে আমি একদম আন্তরিকভাবে ধন্যবাদ যে মহারাজ আমাদের এই মঞ্চে আসার সুযোগ করে দিয়েছে, এই আধ্যাত্মিক শিবিরে আমাদের আসার সুযোগ করে দিয়েছে এবং আমাদেরকে অনুপ্রাণিত করেছে যে আমরা যেন পরবর্তীতে আবার আসতে পারি। তো সব কিছু মিলিয়ে আমার আগের দিদি যে বলে গেল, এত সুন্দর বলল, আমার তো সেরকম প্রস্তুতি কিছু নাই, সেই জন্য আমি কিছুই বলতে পারছি না। যাই হোক, আমি এটাই বলবো যে অসাধারণ। আমি হয়তো আমরা এসেছি, আনন্দ করেছি, সব কিছু হচ্ছে, সব কিছু প্রথম থেকে শেষ পর্যন্ত এত সুন্দরভাবে সমস্ত সিস্টেমেটিক হয়েছে এবং মহারাজের বক্তৃতা, সবাই যে দিদিরা বক্তৃতা দিয়েছে, দাদারা বক্তৃতা দিয়েছে, এত সুন্দর, একদম সত্যি মনকে ছুঁয়ে গেছে এবং বারবার আসার জন্য মন সায় দিচ্ছে যে আমার যখনই এরকম হবে মহারাজ যেন আমাদেরকে একটু আসার সুযোগ করে দেন। আচ্ছা, আর সব কিছু অসাধারণ, এক্সিলেন্ট।
সবাই স্কলারশিপ পেয়েছো, মতামত হলো এটাই সবচেয়ে বড়। হ্যাঁ, আর কিছু বলতে চাই না, বলতেও পারবো না অত। সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ, নমস্কার, আসছি। এতক্ষণ আমাদের দাদা দিদিরা অনেক ভালো ভালো কথা বলে গেলেন আমাদের এই রিট্রিট আধ্যাত্মিক শিবির সম্পর্কে শুনে খুব আনন্দ হলো। কিন্তু আমি একটু ছোট্ট করে বলে রাখি যে আমাদের নিবেদিতা পাঠচক্র এটা কিন্তু আমাদের মহারাজেরই পাঠচক্র। কারণ এই মহারাজের সম্পূর্ণ হাতে গড়া আমি আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলছি যে প্রথম দিন যখন আমাদের প্রথম 2022 সালের 30শে এপ্রিল প্রথম আমাদের এই পাঠচক্র শুরু হয়। তো ওই প্রথম পাঠচক্রে মহারাজ আমাদের ওই গীতার নির্বাচিত অংশ পাঠ করিয়েছিলেন। হ্যাঁ, তো আমার ব্যক্তিগতভাবে, আমাদের দাদা দিদিরা অনেক সিনিয়র, তারা অনেক অভিজ্ঞতা ছিল, কিন্তু আমার সেই অর্থে সেইভাবে কিছু ছিল না। আমার কিন্তু একদম হিব্রু মনে হয়েছিল, আমি উচ্চারণ করে পড়তে পারবো গীতা কোনোদিন ভাবিনি। তো আজকে যতটুকু যা হয়েছি দেখলেন আপনাদের সামনেই, তো এটা সম্পূর্ণ মহারাজের কৃতিত্ব। তো আমাদের এই নিবেদিতা পাঠচক্রের বয়স বেশি না, মাত্র 2 বছর। এটা আমাদের 3 নম্বর রিট্রিট। আর মহারাজ আমাদের প্রতি শনিবার না, মাসে একটা শনিবারই জেনারেলি মহারাজ যেরকম সময় দিতে পারেন আমাদের, হয়তো কোনো মাসে হয়ও না, এরকমও হয়। তো মহারাজের সময় অনুযায়ী মাসে একটা দিন আমাদের হয় পাঠচক্র। তো আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন এবং এত শিলিগুড়ি সারদা সংঘকে আমি ব্যক্তিগতভাবে স্পেশালি আমি ধন্যবাদ জানাচ্ছি। এত সুন্দর সঙ্গীত পরিবেশন আপনাদের, আমরা সত্যি আপ্লুত এবং আমরা ভবিষ্যতে আবার আপনাদের চাই। এবং নকশালবাড়ি সারদা সংঘ, ওনারা তো আমাদেরই খুব কাছের, নকশালবাড়ি আশ্রমের সাথে আমরা খুব ওতপ্রোতভাবে জড়িত, যেহেতু আমাদের পরিতোষ দা আছেন ওখানে। তো নকশালবাড়ি সারদা সংঘকেও ধন্যবাদ এবং অনুপম দাদের স্পেশালি ধন্যবাদ। ডাক্তারবাবু এসছেন, ডাক্তারবাবুকেও ধন্যবাদ আমাদের এই রিট্রিটে অংশগ্রহণ করার জন্যে। আর স্যারকে তো ধন্যবাদ দেওয়ার প্রশ্ন নেই, কারণ স্যার আমাদের নিবেদিতা পাঠচক্রেরই হয়ে গেছেন। তো আমরা আশা করব যে ভবিষ্যতে, কারণ আমাদের স্বামীজি বলেছেন একটু শাস্ত্র পাঠের দরকার আছে, যে আমাদের ইচ্ছা শক্তি দৃঢ় হয় এবং আমাদের শাস্ত্র যে কত সমৃদ্ধ, সত্যি ভীষণ আফসোস হয় যে এটা আরও যদি 20-25 বছর আগে জানতে পারতাম, কিন্তু দুর্ভাগ্য মহারাজকে পাইনি তখন আমরা, সেই জন্য পড়াটা অনেক দেরি করে শুরু হয়েছে। তো আমি চাইছি যে আপনারাও আসুন আমাদের পাঠচক্রে, সকলের জন্যে সাদর আমন্ত্রণ রইল। আমরা যেরকম মহারাজের আশীর্বাদে আজকে 2 বছরে এইটুকু উঠে এসেছি, আমি চাইব যে সকলে মিলে আমরা উঠে আসি। তো আশা করছি যে আপনাদেরকে পাশে পাবো ভবিষ্যতে, এবং আমাদের পাঠচক্রে যদি আসেন সত্যি আমরা নিজেদেরকে ধন্য মনে করব। ঠাকুর মা স্বামীজি ভগিনী নিবেদিতার চরণে আমার প্রণাম এবং পূজনীয় মহারাজকে আমার দণ্ডবত প্রণাম জানিয়ে আমি শেষ করছি। সকলকে ধন্যবাদ।